দেখানোর অধিকার আপনাকে কে দিছে এটা? আপনার কোন আইনে দিছে আপনাকে? ভারতের সেনাপ্রধান দিছে? আপনার পলাতক হাসিনা দিয়েছে? আপনার আম্মু, আপনার আ ফুফাতো, আপনার কি বলবো? আপনার এক ধরনের কি বলি? শাশুড়ি বলা চলে। হুম? ফুফাতো বোনের, আপনি তো হাসিনার মামাতো বোনের জামাই। তো কি মানে কাহিনী কি? আপনার এই যে বিষয়গুলো আপনি সেনাবাহিনীটা কেন ভাই শেষ করতেছেন ভাই? বিদায় হন প্রয়োজনে। না পারলে বিদায় হন। বলেন। আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন যে গত ২ দিন আগে আমি একটি অনুষ্ঠান করেছিলাম যার শিরোনাম ছিল গুম খুনের হোতাদের ইন্ডেমনিটি চান জেনারেল ওয়াকার। সেনাবাহিনী থেকে কেউ কি রাজসাক্ষী হবেন? এর ঘটনার এই অনুষ্ঠানের পরে গতকাল বাংলাদেশের যে আইএসপিআর সেনাবাহিনীর যারা মুখপাত্র, সশস্ত্র বাহিনীর যারা মুখপাত্র, তারা একটি বিবৃতি দিয়েছে। আমি যদি সে বিবৃতি থেকে আলোচনাটা শুরু করি আমার মনে হয় ভালো হয়। আইএসপিআর এর যে বিবৃতি আপনি যদি দেখেন, আইএসপিআর তারা বলছে সেনাবাহিনী প্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর বিবৃতি। এবং তারা বলতে চাচ্ছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার। গত ৩০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে বেসামরিক প্রশাসনকে সহায়তা কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনীর কার্যকলাপ আরো উন্নত ও গতিশীল করার উপায় সন্ধানে আয়োজিত একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনা স্টাডি পিরিয়ড অনুষ্ঠানে সেনা সদস্যদের দেশের প্রচলিত আইন অনুযায়ী মোতায়েন এবং বিভিন্ন চ্যালেঞ্জ সমূহ উত্থাপিত হয়। এই আলোচনায় এই টু সিভিল পাওয়ারের জন্য প্রযোজ্য বাংলাদেশ দণ্ডবিধি সিআরপিসির ১২৭ থেকে ৩২ ধারা, বর্তমান সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসির ক্ষমতা, এইসব নিয়ে তারা আলোচনা করা হয়। এটা নাকি ছিল মূল উদ্দেশ্য। আমি মূল প্রসঙ্গটায় যাই। অনুষ্ঠানের এক পর্যায়ে এই নেই টু সিভিল পাওয়ারে মাঠে নিয়োজিত সেনা সদস্যদের সিআরপিসি ১৩২ প্রদত্ত দায় মুক্তি ইন্ডেমনিটি এর বিষয়ে কথা উঠে এবং সেনাপ্রধান আলোচনার অংশ হিসেবে সিআরপিসি ১৩২ দায় মুক্তি, ইন্ডেমনিটি এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 সংশোধিত ২০২৪ এর সাথে সাংঘর্ষিক অবস্থান সম্পর্কে আলোকপাত করেন। সিআরপিসি এর অধীনে সরকারি আদেশে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী সেনা সদস্যরা প্রদত্ত আইনি বিধান অনুসারে বেআইনি সমাগম ছত্রভঙ্গ ইত্যাদিতে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে অর্থাৎ সিআরপিসি ১৩২ এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের সাংঘর্ষিক অবস্থান নিয়ে নাকি সেনাপ্রধান কথা বলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আলোচনার কোন পর্যায়ে সেনাপ্রধান গুম খুন বা অন্যান্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কাউকে দায় মুক্তি দেবার বিষয়ে কোনো কিছু উল্লেখ করেন নাই। কিন্তু একটি চিহ্নিত কুচক্রী মহল, বিশেষ করে বিদেশি অবস্থানরত কিছু অসৎ ও হীন উদ্দেশ্য বরাবরের মতো এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাডি পিরিয়ডের বিষয়বস্তু ও সেনাপ্রধানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছেন। এর মাধ্যমে তারা দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। এই যে ধরেন হাসিনা তো পালাইছে, হাসিনার যে চেলাচামুন্ডা আম্মু, এই আম্মু পালাইলেও কিন্তু এই যে আইএসপিআর এর মালেরা কিন্তু এখনো বহাল। এবং আপনি যদি দেখেন যে অপপ্রচার, সেনাবাহিনীর সঙ্গে, দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব সৃষ্টি, এই যে সব ফালতু বক্তব্য যেগুলো ধরেন একটা সময় আজিজ শফিরা দিত, সেই বক্তব্যের ফরম্যাট একই আছে। এবং আমি ধন্যবাদ তারপরে আইএসপিআর কে ধন্যবাদ যে তারা এই বিষয়টা অনুষ্ঠানটা দেখেছেন এবং তারা বুঝতে পেরেছেন যে আসল জায়গায় এই অনুষ্ঠানটা থেকে আমি ধরার চেষ্টা করেছি এবং তার বক্তব্যেও কিন্তু বিষয়টা স্পষ্টভাবে এসেছে। তো এই যে ধরেন আইএসপিআর এর প্রধান ব্যক্তির নাম হচ্ছে, এই আইএসপিআর এর দায়িত্বে আছে এখন এই কি নাম যেন, লেফটেন্যান্ট কর্নেল, এই ভদ্রলোকের নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী। পরে আবার ইংরেজি অ্যালফাবেট আছে অনেকগুলা। এর আইএসপিআর থেকে ওই সাকিব খানের জায়গায় রিপ্লেস করে নাটক সিনেমা করলে ভালো হইতো। মানে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে, আইএসপিআর এর কাছ থেকে এই জাতীয় বিবৃতি এবং মিথ্যা বিবৃতি। সেনাবাহিনীর মূল বিষয় কি? ডিসিপ্লিন। আর ডিসিপ্লিনের মূল সূত্র হচ্ছে সত্য। আপনি মিথ্যা বললে আপনি কোনো ডিসিপ্লিন কখনো মানতেও পারবেন না, ডিসিপ্লিন ফোর্স হিসেবে আপনি দাঁড় করাতেও পারবেন না।
আবার যাহা একটা মিথ্যা কথা বলছেন। তো আমি ওই প্রসঙ্গে যাচ্ছি এবং তার আগে একটু বলি যে এই প্রসঙ্গটা কিভাবে আসলে স্টাডি সার্কেলে আহ এই প্রসঙ্গটা আসলে হচ্ছে ২৯ বিএমএ লং কোর্সের ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা আহ, র্যাবের যে প্রাক্তন এডিজি ছিল এবং সে কিন্তু এই তোফায়েল কিন্তু আপনার মার্কিন স্যাংশন পাওয়ার এই প্রসঙ্গে আসছি আমি। তিনি এই প্রশ্নটি উত্থাপন করেন যে এটা এটা ধরেন হয় কি যে গুরুত্বপূর্ণ পর্যায়ের কারো মাথায় যখন কোনো বক্তব্য থাকে যেটা পাবলিক করতে হবে তখন অনেক সময় তার এইসব সেট অফ কোশ্চেন্স থাকে ভেতর থেকে যে এরকম একটা প্রশ্ন করলে উনি তার উত্তরে আহ, বলেন আর কি। তো সেনাবাহিনীর ওয়াকার সাহেব একটু ভাবুক টাইপের ভাব ধরেন না মাঝে মধ্যে যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমি কি করতাম। এই জায়গাগুলো থেকে তিনি ঝেড়ে দিয়েছেন যে তোমাদের কেমন লাগবে তোমাদের ভাই বন্ধুদেরকে যদি উম প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়, হ্যান্ডকাপ লাগানো হয়, ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিভ্রান্ত করতে চাচ্ছেন স্বয়ং সেনাপ্রধান। দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মান রক্ষার্থেই আমি কাজ করছি, অন্তত এটা আমি দাবি করতে পারি। এবং ২৫ থেকে ৩৫ জন অপরাধী কর্মকর্তাকে বাঁচানোর জন্য জেনারেল ওয়াকার গং যা করছেন সেটি পুরো সেনাবাহিনীর সম্মানকে ভুলুণ্ঠিত করছে। বারবার বলছি, এটি পুরো সেনাবাহিনীর সম্মানকে ভুলুণ্ঠিত করছে। তো এখন ধরেন আহ তারপর তো বোঝানো যাচ্ছে না। আর আমরা যাই বলতেছি আমি দেখতে পাচ্ছি যে আমাদের অনেক দোষ। ওই যে একটা গল্প আছে না, একটা ইয়ে বলা হয়, একটা গল্প আছে যে হাজবেন্ড যদি উম স্ত্রীর সামনে সামনে হাঁটে তো স্ত্রী দাবি করে যে স্বামী তো একদম কেয়ারলেস, আমার দিকে কোনো কেয়ারই নাই। আর হাজবেন্ড যদি স্ত্রী পিছনে হাঁটে বলে দেখো আমার সন্দেহ করে, চোখে চোখে রাখছে। তো এই হচ্ছে কি অবস্থা। আমরা যাই বলি, ভালো কথা বললেও আপনাদের গা জ্বলে, খারাপ কথা তো আমরা বলিই না। তো খারাপ কথা আপনারা শুনতে চান তো এই জন্য শোনাবো। আপনাদের বহু কিছু আমরা চেপে যাই বা বলতে চাই না, যেন একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, সেনাবাহিনীর মধ্যে যেন চেইন অফ কমান্ড ভেঙে না পড়ে, সেনাবাহিনীর মধ্যে যেন একটা স্ট্যাবিলিটি থাকে। কিন্তু আপনারা মিথ্যা বিবৃতি দেবেন, আপনাদের নৈতিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছেন আপনারা এই জাতীয় বক্তব্যের মধ্য দিয়ে। তো এখন আসেন সিআরপিসির এবং যে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালস এর যে আইন, সে আইনটা নিয়ে আমরা একটু আপনাদেরকে একটু দেখাই। মানে এখন যেটা হচ্ছে এটাকে বলবো আমরা এক ধরনের দায় মুক্তির দ্বন্দ্ব। মানে আমি যদি দর্শক একটু ধৈর্য ধরে যদি বলে, আমি অল্প অনেকগুলো স্লাইড আছে বাট আমি মেইন দুই একটা স্লাইড একটু আপনাদেরকে দেখাই। যে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন সিআরপিসি ১৩২ এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 অ্যামেন্ডেড ২০২৪ পরস্পর বিরোধী দুটি দর্শন এখানে আছে। সিআরপিসি ১৩২ 132 যে ধারা, সেখানে বলা হচ্ছে সরকারি কর্মকর্তাদের আইনি দায় থেকে রক্ষা করে। কিন্তু আইসিটির যে আইন আহ, সেটি বলছে কোন অপরাধ, বিশেষত ওয়ার ক্রাইমস বা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির জন্য কেউ দায় মুক্তি পাবে না। এই সংঘাত বাংলাদেশের বিচার ব্যবস্থায় অ্যাকাউন্টেবিলিটি বনাম অথরিটি এটা একটা টানাপোড়েন সৃষ্টি করেছে। এবং আম, আহ, মানে ফৌজদারি কার্যবিধি ১৩২-এ বলা হচ্ছে যে রাষ্ট্রের অনুমতি ছাড়া নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মামলা করা যাবে না। এই প্রভিশন মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোটেকশনের জন্য হলেও বাস্তবে এটি ইম্পিউনিটি বা বিচারহীনতার দেয়াল তৈরি করেছে। এটি ভিকটিমস এর রাইট টু জাস্টিসকে সীমাবদ্ধ করে এবং রুল অফ ল এর নীতির সঙ্গেও সাংঘর্ষিক। অর্থাৎ বলা হচ্ছে যে সেনাবাহিনীর বা এইসব বাহিনীর কেউ যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত হয় তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে না। ব্যবস্থা, তাদের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নিতে হলে সরকারের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না, কারণ তারা তাদের এই দায় মুক্তিটা দেয়া আছে। কিন্তু ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল বলছে যে না, এটাতে ভিকটিমের যে অধিকার সেটি ক্ষুণ্ণ হয়, যে আইনগত রুল অফ ল যে প্রতিষ্ঠার যে বিষয়টি সেটির সঙ্গে সাংঘর্ষিক এবং আন্তর্জাতিক কোনো আইনই এই ধারাকে সমর্থন করে না। তারপরে আহ এই ওই যে কথাটি বললাম সেটাই এখানে আছে। এবং ধরেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 73 এই ধারা কিন্তু ওয়ার ক্রাইম, জেনোসাইড, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি ইত্যাদি বিচার নিশ্চিত করার জন্য করা হয়েছে। এই ধারা 11 ধারা অনুযায়ী দ্য ফ্যাক্ট দ্যাট এনি অ্যাক্ট ওয়াজ কমিটেড ইন obedience to orders shall not free such persons from responsibility। অর্থাৎ সুপিরিয়র অর্ডার্স কোনো বৈধ ডিফেন্স নয়। এই আইন রোম স্ট্যাটিটিউট এবং আর্টিকেল 33 সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আমাদের যে আইনটা করা হয়েছে এটি কারেক্ট। এবং আমাদের সংবিধানের আর্টিকেল ৩১ এবং ৩৫-এ
নাগরিকের ন্যায় বিচার ও জীবনের অধিকার নিশ্চিত করে। সিআরপিসি 132-এর মাধ্যমে সেই অধিকার ক্ষুণ্ণ হয়, কারণ এটি ভিকটিমসকে আদালতের দরজা থেকে দূরে রাখে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ইউএন, সিএটি ও আইসিসিপিআর বলছে রাষ্ট্র দায় মুক্তি দিতে পারে না যেখানে টর্চার, ডিসঅ্যাপিয়ারেন্স বা আনলফুল কিলিং সংঘটিত হয়েছে। আমি আর বিস্তারিত না যাই, অনেকগুলো স্লাইড আছে। তো এই যে দ্বন্দ্বের জায়গাটা, এই দ্বন্দ্বের জায়গাটা থেকে জেনারেল ওয়াকার চাচ্ছেন যেন ফৌজদারি কার্যবিধির যেই ধারাটা আছে যে সরকারের অনুমতি ছাড়া তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, তারা মূলত সুপিরিয়র রেসপন্সিবিলিটি বলে যে বিষয়টি বলা হচ্ছে তিনি সেটাকে ওভারলুক করতে চাচ্ছেন। তিনি বলতে চাচ্ছেন তারা আদেশ পালন করেছেন, সেই আদেশ পালন, যেমন ধরেন এই দায় থেকে তো ওয়াকার সাহেব মুক্ত না, ওয়াকার সাহেবের আদেশেই তো এত সব ঘটনা ঘটেছে। তো বিশেষ করে জুলাই বিপ্লবের যে ঘটনাগুলো, তিনিও তো আদেশপ্রাপ্ত হয়েছেন হাসিনার থেকে। তো মানে তিনিও কিন্তু দায়মুক্ত না। তিনি যদি বলেন যে আমি তো কমান্ড ফলো করছি প্রাইম মিনিস্টারের, প্রতিরক্ষা মন্ত্রীর, সেই দায় থেকেও তিনি কিন্তু মুক্ত থাকতে পারবেন না। তো নিজের পিঠ বাঁচানোর জন্য তিনি এখন নানা ধরনের ঘোট পাকাচ্ছেন, নানাভাবে সেনা কর্মকর্তাদের বিভ্রান্ত করছেন। আর বিশেষত এই যে ঘটনাটা, যে ধরেন স্টাডি সার্কেলে যেখানে প্রায় 400-500 অফিসার উপস্থিত, ওরকম একটা অনুষ্ঠানে এই জাতীয় বক্তব্যের পরে সেটি বলা হয়নি, সেটি মিথ্যাচার, মিথ্যা কথা, এইভাবে এরকম যে মিথ্যাচার করতে পারে জেনারেল ওয়াকারের এই আইএসপিআর, এটিতে আমি খুব বিস্মিত। আমার মনে হয় যে কর্নেল সামিকে দ্রুত প্রত্যাহার করে নেওয়া উচিত এবং তার কাছে জবাবদিহি চাওয়া উচিত, কেন একটা সেনা কর্মকর্তা হয়ে এরকম একটি মিথ্যাচার তিনি করলেন। আর আমরা তো ভাই কুচক্রি মহল, আমরা হ্যান, আমরা ত্যান, এগুলা শুনতে শুনতে আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের সবই দোষ, আমাদের কোনো গুণ নাই, আমাদের কোনো গুণ দরকারও নেই ভাই তোমাদের কাছ থেকে। তোমরা আমাদের দেশটারে বিষ মেরো না। এই তোমার প্রিয় অভিভাবক হাসিনা ইন্ডিয়ার থেকে মন্ত্রণা দিচ্ছে, সেই মন্ত্রণা অনুযায়ী দেশ চলবে না, দেশ চলতে দেয়া হবে না ইনশাআল্লাহ। এটা মোটামুটি আমি আমার জায়গাটা থেকে নিশ্চিত করতে পারি। তো এখন আসেন এই প্রশ্নটা যে করলো, তার কথা বলছিলাম। এই ভদ্রলোকের নাম হচ্ছে তোফায়েল, র্যাবের সাবেক এডিজি, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তফা। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্যাংশনের যে তালিকা, সেই তালিকায় কিন্তু এই তোফায়েল মুস্তফা স্যাংশনভুক্ত, অর্থাৎ র্যাবের সহ যে 7জনকে স্যাংশন দিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ, সেই তালিকায় কিন্তু এই অপরাধী আছেন। এবং ভেরি আনফরচুনেটলি এই অপরাধী ব্যাপারে এরকম একটা স্যাংশন পাওয়া, একটা সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি এখনো সেনাবাহিনীর কর্মকর্তা, এবং সে এরকম একটা স্টাডি সার্কেলে সেনা প্রধানকে এই জাতীয় একটা সেট অফ কোশ্চেন করতে পারে। এবং আমি যতটুকু খোঁজ নিয়ে জানলাম, এই তোফায়েল মোস্তফা এখন হচ্ছে সাভারের স্টেশন কমান্ডার। তো কি মানে আন্তর্জাতিক এই স্যাংশন পাওয়ার পরেও তারে কেন আগে রাখা হচ্ছে? আপনাদের নির্দেশে গুম খুনের সঙ্গে যুক্ত ছিল এই জন্য? আপনার আম্মু, আপনার প্রিয় অভিভাবক তার নির্দেশে খুন করছে, এই জন্য তাকে আপনারা পুষতেছেন? সে স্টাডি সার্কেলে বসে 400-500 অফিসারের সামনে বুক ফুলিয়ে এই প্রশ্ন করতে পারে, যে ইন্ডেমনিটির বিষয়টা আনতে পারে। আপনি তারপরে নাটক করে বলতে পারেন যে তোমাদের কেমন লাগবে তোমাদের ভাই বেড়াদারদের কি বলে প্রিজন সেলে করে নিয়ে গেলে। মানে আপনাদের, আমি গত দর্শক আপনারা যারা অনুষ্ঠানটি, আমার আগের অনুষ্ঠানটি এখন তো দেখেন, দেখে নেবেন, এসব পুরো বিষয়টি আরো বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে। তো এখন ধরেন জুলাই বিপ্লব পরবর্তী জেনারেল ওয়াকারের যে ভূমিকা এবং বর্তমান সময়ে জেনারেল ওয়াকারের যে ভূমিকা, আমি আপনাদেরকে দুটো ক্লিপ দেখাতে চাই। একটা হচ্ছে 5ই আগস্ট 2024-এর একটা ক্লিপ, আপনারা যদি দেখেন সেই ক্লিপটা একটু শোনেন। যে দেশে একটা ক্রান্তিকাল চলছে, আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন।
সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। আপনি দেখুন, মানে সকল হত্যাকাণ্ডের বিচার হবে, আমরা করব। আমি আবার একটু শোনাই, তাইলে আপনাদের কাছে আর একটু বিশ্লেষণ করতে সুবিধা হবে। দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। তো মাননীয় প্রধানমন্ত্রী 5ই আগস্টেও আছে এবং তার আগে তার হাতেও একটা মুভি দেখবেন। এই মানে এক ধরনের হতাশা, এটা এই সাইন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একদম হতাশা। তো যদিও সেটা মিথ্যা কথা, হাসিনা পদত্যাগের কথা বলেছে, পরে তার পদত্যাগ পত্র খুঁজে পাওয়া যায়নি। এই যে জেনারেল ওয়াকার যে বললেন, আমি দায়িত্ব নিচ্ছি, সকল গুম খুনের বিচার হবে, আপনাদের সকল দাবি অনুযায়ী কার্যক্রম হবে, তারপর পরে তিনি বলছেন আমি দায়িত্ব নিচ্ছি, সেনাবাহিনীর উপর আস্থা রাখুন। তো আপনি তো আসলে আপনি কায়দা করে এই সেনাবাহিনীকে কিন্তু টেনে আনলেন, সেনাবাহিনীকে ব্যবহার করছেন আপনার রক্ষা কবচ হিসেবে। এখন আপনি সেনাবাহিনীর নামে আপনি যে ওয়াদা করেছেন, সে ওয়াদা আপনি প্রতি পদে পদে ভাঙছেন, প্রতি পদে পদে আপনি বোঝাতে চাচ্ছেন যে সেনাবাহিনীতে যারা অপরাধী তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আপনি আপনার ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য, ব্যক্তিগত ধান্দা থেকে আপনি এই কাজগুলো করছেন। একে বলার কি বলবো, মানে আমার বলতে বিন্দু মাত্র কোনো দ্বিধা নাই। এই যে 5ই আগস্ট 2025 এই বক্তব্য, তারপরে ধরেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাসের মাথায় আপনারা জেনারেল ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজ, তার বলার স্টাইল জাস্ট একটু লক্ষ্য করেন। আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোন শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন মিডিয়ার সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি। কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। কিছু কিছু সদস্যদের দাবি যে তারা 2009 সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন। কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন। এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি, একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য। প্রথম ফেজে 51 জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে। তার রিকমেন্ডেশনের অধিকাংশ আমি গ্রহণ করেছি এবং আরো বেশি আমি দিয়েছি। নেভি এয়ারফোর্সও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স। ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন। অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে
ফেরত আসবে। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি, দেশ পুলিশ, র্যাব, বিজিবি, পিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে, খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমন ভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, পিজিএফআই, এনএসআই প্যানিক, বিভিন্ন দোষারোপ, গুম ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমন ভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। বুঝতে পারছেন দর্শক, জেনারেল ওয়াকারের 6 মাসের আগের বক্তব্য এবং 6 মাসের পরের বক্তব্যের যে ফারাকটা, যে গ্যাপটা, দয়া করে আপনারা যদি আবার যদি শুনে, একটু টেনে যদি শুনে দেখেন, দুটো বক্তব্যই পাশাপাশি আছে, আপনারাই আপনাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন। তো এখন ধরেন ওনার মাথার মধ্যে কিন্তু এই যে দায় মুক্তি, ইন্ডেমনিটির বিষয়টা কিন্তু অনেক আগে থেকেই আছে এবং আন্ডারমাইন করা যাবে না। অর্থাৎ ডিজিএফআই, এনএসআই বা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত, গুম খুন এসব কথা বলে, তিনি আবার কথা যদি বলতে যে তিনি স্লিপ করে গেছেন, তিনি ঘুরিয়ে ফেলেছেন কথাকে, অনেক কায়দা কানুন করে তিনি যেটা বোঝাতে চাচ্ছিলেন সেই কথাটাই হচ্ছে যে যারা গুম খুনের সঙ্গে যুক্ত তাদেরকে অনেকে ইন্ডেমনিটি দিতে হবে, কারণ তারা সুপিরিয়র এর আদেশে এই কাজ করেছেন, তারা আদেশ পালন করেছেন। এবং আপনি যদি দেখেন যে এখানেও কিন্তু মিথ্যাচার, ধরেন হাসিনা আমলে 2009 থেকে এ পর্যন্ত যেসব সেনা কর্মকর্তারা চাকরি হারিয়েছেন তাদের ব্যাপারেও আসলে কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি। মানে হাসিনার যে রায় দিয়েছেন সেটা ঠিক আছে শতভাগ, মানে হাসিনার দেয়া সবকিছুই ওয়াকারের কাছে একেবারে মানে কি বলবো, ঐশী বাণী, ঐশী গ্রন্থের মতো বাণী, যে এগুলা কিছু করা যাবে না। আর গুম খুনের সঙ্গে যারা যুক্ত, হাসিনা নির্দেশে যারা সাধারণ মানুষকে নিষ্পেষণ করেছে, গুম খুনের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে আবার রক্ষা করতে হবে। অর্থাৎ হাসিনার যেই আপনি জানেন যে বিডিআর বিদ্রোহের নামে গণহত্যার পরে প্রায় 180 জন কর্মকর্তাকে বিভিন্নভাবে সেনাবাহিনী থেকে বিভিন্ন অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে পুনর্বহাল করা যাবে না। সেনাপ্রধান একটি কমিশন গঠন করার পরেও তিনি ঘোষণা দিয়ে দিচ্ছেন যে মানে সব ঘটনা বিডিআর সদস্যরাই ঘটিয়েছে এবং কারো যদি রাজনৈতিক বা বাইরের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এগুলো দেখবে। অর্থাৎ ধরেন টোটাল জিনিসটা ওয়াকার ম্যাচ করে ফেলছে। সে মনে করছে যে আমরা বোধহয় মানে কি বলবো যে সেনাবাহিনী প্রধান যা বলছেন, একটা সময় কিন্তু আমরা খুব সম্মানের সঙ্গে সব মেনে নিতাম, কারণ তখন তারা সত্য কথা বলতেন, তখন তারা আইনের উপরে ছিলেন, তখন তারা ন্যায়ের পথে ছিলেন। এখন সেনাবাহিনীর ভিতরে কি পরিমাণ ঘুষ দুর্নীতি চলে, জেনারেল ওয়াকার 627 জন ক্রিমিনাল কিভাবে আশ্রয় পেয়েছিল, কত টাকা পেয়েছিল, কারা পেয়েছিল, এই যে বদমাশ সবগুলাকে যে আপনি দেশের বাইরে পার করে দিলেন, কত টাকার বিনিময়ে, কে কোথায় পেয়েছে? আপনি মনে করেন আমাদের কাছে তথ্য নাই? এরা 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 আসমানি ডানা লাগায় উড়ে উড়ে পার হয়ে গেছে? আপনারাই পার করে দিয়েছেন এবং এর বিনিময়ও নির্ধারিত ছিল, এর বিনিময়ও আপনাদের অনেকের পেটের মধ্যে ঢুকেছে। আমি সুনিশ্চিত ভাবে বলতে পারি না এখানে আপনার কোনো ভাগ আছে কিনা, আপনার কোনো পার্সেন্টেজ আছে কিনা। যদি থাকে আপনি গোপন করতে পারবেন না, সবই বের হয়ে আসবে। তো অর্থাৎ 5ই আগস্ট 2024 আপনার যেই মিষ্টি মিষ্টি কথা এবং আপনার দুই পাশে আপনার দুই দোস্ত
বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে আপনি যেই কথাগুলো বলছেন যে আমি দায়িত্ব নিচ্ছি, সেনাবাহিনী হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, 6 মাসের মাথায় আপনি রাওয়া ক্লাবের যে অনুষ্ঠান সেখানে যে আপনি এক ধরনের কি বলবো অডাসিটি দেখালেন। আপনার সামনে বসা আপনার সিনিয়র কর্মকর্তাদেরকে আপনি বললেন যে আরো কিছু বক্তব্য আছে, আমি যা বলছি এটি মানলে আপনাদের জন্য ভালো হবে, আমি আপনাদের যে উপদেশ দিচ্ছি এটা শুনতে হবে, হ্যান হবে ত্যান হবে, এবং এখানে আপনি বলেছিলেন নো ইফ নো বাট ফুল স্টপ। তো এই অডাসিটি দেখানোর অধিকার আপনাকে আপনাকে কে দিছে? এটা আপনার কোন আইনে দিছে? আপনাকে ভারতের সেনাপ্রধান দিছে? আপনার পলাতক হাসিনা দিয়েছে? আপনার আম্মু, আপনার ফুফাতো, আপনার কি বলবো, আপনার এক ধরনের কি বলে শাশুড়ি বলা চলে, হম, ফুফাতো বোনের, আপনি তো হাসিনার মামাতো বোনের জামাই। তো কি মানে কাহিনী কি আপনার? এই যে বিষয়গুলো আপনি সেনাবাহিনীটা কেন ভাই শেষ করতেছেন? ভাই বিদায় হন, প্রয়োজনে না পারলে বিদায় হন, বলেন যে ভাই মাপ চাই, আমার বিদায় করে দাও। আপনি বিদায় না করলে আপনি বিদায় হয়ে যান, কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারবেন না। গুম খুনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আপনি রক্ষা করতে পারবেন না। যতই আমাকে কুচক্রী বলেন আর উদ্দেশ্য প্রণোদিত কাজ করছি বলেন, 25 থেকে 35 জন সেনা কর্মকর্তা, অপরাধী সেনা কর্মকর্তা, গুম খুনের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষা করতে যে বাংলাদেশ সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মানকে লুণ্ঠন করার কোনো সুযোগ আমরা ইনশাল্লাহ দেব না। আপনি যতই ঘাটতারামি করেন, যতই চোখ রাঙান, যতই ক্ষমতা দেখান, কোনো লাভ হবে না জেনারেল ওয়াকার। এই কোনো দায় মুক্তি আসবে না গুম খুনের সঙ্গে যুক্ত কারো ব্যাপারে। এবং আমি আগের অনুষ্ঠানটায় আমি দেখিয়েছি যে আন্তর্জাতিক কোনো আইনেও, আন্তর্জাতিক কোনো ভাবেও আপনি এদেরকে কোনো দায় মুক্তি দিতে পারবেন না। কারণ মানবতা বিরোধী অপরাধ কোনো ধরনের সকল ধরনের ইন্ডেমনিটিকে আসলে বাইপাস করে, কি বলবো এটাকে, ওভার রিড করে। যে কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধকে মানবতা বিরোধী অপরাধী, একে আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না। কারারে সে কিভাবে সুপেরিয়র রেসপন্সিবিলিটি যেমন আছে, যিনি আদেশ পালন করছেন তারও রেসপন্সিবিলিটি আছে। কারণ সেনাবাহিনীর আইনে সুনির্দিষ্টভাবে আছে কোনো অন্যায় আদেশ মানতে কেউ বাধ্য নয়। অন্যায় আদেশ যারা মেনেছেন তাদেরকে এখন বিচারের মুখোমুখি হতে হবে। কারণ অন্যায় আদেশ না মেনে অনেক সেনা কর্মকর্তা, অনেক দেশপ্রেমিক সেনা কর্মকর্তা চাকরি ছেড়ে চলে গেছেন, অনেকে হেনস্থা হয়েছেন, কিন্তু অন্যায় আদেশ মানেন নাই। বাংলাদেশ সেনাবাহিনীতে এই জাতীয় কর্মকর্তার সংখ্যাও কম নয়। সো মিথ্যা বিবৃতি দিয়ে সেনাবাহিনীর নৈতিক যে বিপর্যয়ের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন। জেনারেল ওয়াকার, আপনি সেনাবাহিনীর শেষ ব্যক্তি নন। আপনার হাতে সম্পূর্ণ সুযোগ থাকার পরেও গত 14 মাসে আপনার যে ভূমিকা সেটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আমাদের অবসরপ্রাপ্ত মানে বঞ্চিত অফিসারদের ব্যাপারে কোনো সুরাহা হয় নাই। ডক্টর ইউনুস একটা কমিটি করে দিয়েছেন জেনারেল হাফিজের নেতৃত্বে, সেখানেও আপনি অসহযোগিতা করছেন। অর্থাৎ আপনি সবকিছুতে এক ধরনের মাসেল পাওয়ার দেখাতে চাচ্ছেন। আপনি ভাবতেন যে আমি কি হনুরে? আপনার চোখের সামনে দৃষ্টান্ত, হাসিনা লেজ তুলে পালায় গেছে। আপনি কি মনে করেন যে হাসিনার হাতে যদি 0.0001% কোনো সম্ভাবনাও থাকতো দেশে থাকার, সে পালাইতো না। এবং আপনি আহ সম্পূর্ণ গায়ের জোরে, সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে তাকে আপনি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। এবং যেভাবে পাঠিয়েছেন সেই প্রক্রিয়াটাও আন্তর্জাতিকভাবে অশুদ্ধ একটা প্রক্রিয়া। সেটি নিয়ে আমি কাজ করছি, সেটি নিয়ে আপনারা হয়তো খুব সহসাই আপনারা সেটা দেখবেন। আর আইএসপিআর ওই যে একটা সময় র্যাবের যে ক্রসফায়ারের গল্পের মতো সেই একই গল্প, বিবৃতি, মিথ্যা বিবৃতি, এগুলো থেকে আইএসপিআর বের হয়ে আসেন। জেনারেল সামি, আপনাকে সতর্ক করছি আমি, কোনো মিথ্যা বিবৃতি যে আমাদেরকে যে গালাগালি করলেন এর দায় কিন্তু আপনাকে অনেক দূর টানতে হবে। আমি আপনাকে বললাম কুচক্রী মহল, কুচক্রী কাহাকে বলে কত প্রকার, কি দেখতে চাও সামি? তোমাকে দেখাবো ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। তো আমি আর লম্বা করতে চাই না, বিষয়টা আপনাদের শুধু বোঝানো, দেখানো যে কিভাবে মিথ্যাচার চলছে, কিভাবে স্যাংশন পাওয়া কর্মকর্তা সেনাবাহিনীর ভেতরে বসে সেনা প্রধানকে প্রশ্ন করছে। আপনারা মনে করেন যে আন্তর্জাতিক মহল এগুলো জানে না? একটা গ্রুপ স্যাংশন পাওয়ার পরে আপনারা কি করছেন সেই জায়গাগুলো আহ কেউ মনিটরে রাখে না, সবাই মনিটরিং এ রাখে। এবং আহ, তার প্রভাব পড়ে আসলে পুরো দেশের উপরে, পুরো বাহিনীর উপরে। এবং যখন আহ, একটা দুইটা করে অপরাধ জমতে জমতে একটা পজিশনে যায়, তখন তারা কান দেয়। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে জেনারেল ওয়াকার, আপনি নিজে সংশোধিত হন, নাহলে আপনি বিদায় হন, নাহলে আপনি নিজেই রাজসাক্ষী হয়ে যান। আপনি বলেন যে আমি
এই শেখ হাসিনার আমলের যত গুম খুন যা কিছু হয়েছে, কিভাবে আদেশ গেছে, এই জুলাই বিপ্লবে ছাত্রদের উপরে সেনাবাহিনী কার আদেশে কিভাবে গুলি চালিয়েছে, আমি কোন প্রেক্ষাপটে আদেশ দিয়েছি, আমি সেই বিষয়গুলো বলতে চাই, আমি রাজসাক্ষী হতে চাই। আমি একজন মুসলমান হিসেবে আমার মৃত্যুর পরে যেন আমার জবাবদিহিটা সহজ হয়, সেই দায় থেকে আমি মুক্তি নিতে চাই, আমি কথা বলতে চাই। আগ্রম বাগ্রম করে গালাগালি করে এখানের জাল ওইখানে ফেলে, এখানের রং ওইখানে লাগায় কোনো লাভ হবে না জেনারেল ওয়াকার। আর ইতিমধ্যে দেখছি যে রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল আমিনুল হক, যাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর মানে চাকরি ন্যস্ত করা হয়েছিল, তাকে আবার ফেরত নেওয়া হয়েছে সেনাবাহিনীতে। আমার মনে হয় যে তাকে আপনারা দ্রুত আইনের হাতে সোপর্দ করুন, কারণ এই আমিনুল হক আম, ছাত্রলীগের এনামুল হক শামীমের ভাই, এবং সে সরাসরি জুলাই বিপ্লবে গুম খুনের সঙ্গে যুক্ত। তার ব্যাপারে আইনগত পদক্ষেপ নিন। জেনারেল শেখ সারোয়ার এবং জেনারেল কবির, তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, ন্যস্ত করা হয়েছে, সেখান থেকে আবার ফিরিয়ে নিন, তাদেরকে বিচারের মুখোমুখি করুন। অন্যায়কারীকে বিচারের মুখোমুখি হতেই হবে ইনশাল্লাহ। গুম খুনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে ইনশাল্লাহ। যারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, যারা বাংলাদেশের মানুষকে গুম খুন করেছে, তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে ইনশাল্লাহ। সেখানে কোনো ওয়াকার বা ওয়াকারের থেকে বড় কিছু আসলেও সেটাকে কেউ ঠেকাতে পারবে না। কারণ ডক্টর ইউনূস হয়তো আপনাকে ভয় পায়, পুরান আমলের মানুষ, ইউনিফর্ম দেখলে হয়তো ভয় লাগে, বন্দুক বাহিনী, বন্দুক আছে। জেনারেল খলিলকে নিয়ে যে আশা করছিলাম, জেনারেল খলিল ক্রমশ সে আশার মধ্যে মানে কি বলবো মানে বালি দিয়ে ঢেকে দিচ্ছেন সে আশা, মনে হচ্ছে তিনিও ডরায়। তো প্রতিরক্ষা উপদেষ্টা নানা রকমের পদ নিয়ে, নানা রকমের প্রোটোকল নিয়ে সবাই মজা মারতেছে, আসল কাজ কিন্তু কেউ করছে না। তো আসল কাজ করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা, যারা আপনাদের বন্দুকের সামনে, উদ্ধত অস্ত্রের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, যারা বলেছিল যে পিছু হটবে না, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পিছু হটবে না, যেখানে পুলিশ অফিসাররা বলেছিলেন যে একজন মারলে আরো 10 জন দাঁড়ায় যায়, কি করতাম স্যার, পরিস্থিতিটা সেখান থেকে খুব বেশি নড়চড় হয় নাই। আপনি আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে ছাত্রদের কে বিভ্রান্ত করতে পারেন, ছাত্রদেরকে নানাভাবে বিপথে পরিচালিত করতে পারেন, তাদেরকে নানা রকম অপবাদের মুখোমুখি করতে পারেন, কিন্তু ফাইনালি এক এক গ্রুপই তো শেষ কথা নয়, এক গ্রুপের পেছনে আরেক গ্রুপ, আরেক গ্রুপের পেছনে আরেক গ্রুপ আছে। তো যারা কোনোভাবেই আপনাদের এই সব কাহিনী মেনে নেবে না, আপনাদের এইসব গুটি জ্বালাচালির তোয়াক্কাও করে না। হাসিনাকে কম চেষ্টা করছিল, ছাত্র জনতা তোয়াক্কাও করে নাই। রাজনৈতিক দল তো আছেই, রাজনৈতিক দলের ব্যাপারে না বলে আমি ইন জেনারেল সবার কথা বলতে চাই। তো আমার মনে হয় যে যদি বুঝেন তো ভালো, বুঝলে বুঝপাতা, নাইলে তেজপাতা, কিছু করার নাই। কোনো লাভ হবে না মিথ্যা বিবৃতি দিয়ে, কোনো লাভ হবে না ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে। আবারও সতর্ক করছি, সেনাবাহিনীকে নৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে যাবেন না। মিথ্যা বলে, মিথ্যা কথাকে জাস্টিফাই করে গুম খুনের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে রক্ষা করতে, যে রক্ষা করার নামে পুরো সেনাবাহিনীকে মানুষের কাছে হেয় করবেন না, পুরো সেনাবাহিনীর যেই সম্মান সেটিকে লুণ্ঠন করবেন না। যে ভাবমূর্তি কবচান, সেই ভাবমূর্তি ফিরিয়ে আনুন। হাসিনার এই 15 বছরের শাসনে ভাবমূর্তির মূর্তি ভেঙে চুরমার হয়ে গেছে, ভাব ধরে আপনারা বসে আছেন। সেই ভাব এবং মূর্তিকে জোড়া লাগাতে দিন, অপরাধীদের সেনাবাহিনী থেকে বের করে বিচারের মুখোমুখি করুন। আহ, আর আপনার মনে যদি, আপনার মাথায় যদি কাজ করে আইসিটি তো খুব সহসাই হাসিনার শাস্তি দিয়ে দিবে, আরো অনেক কি বলবো রাঘব বলদের শাস্তি হয়ে যাবে আইসিটিতে, সেটি আপনি ঠেকাবেন, আওলাবেন, পারলে করেন, দেখি আপনি কি করতে পারেন। এবং আমি যতটুকু জানি বাংলাদেশ সেনাবাহিনীর ওই যে হাতে গোনা 25 থেকে 50 জন বা ধরেন 100 জন অফিসার হয়তো আপনার চারিদিকে মধু চক্রের মতো ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো ফায়দা নিচ্ছে, কিন্তু বাকি সেনাবাহিনী, আমাদের দেশপ্রেমিক সৈনিকরা আপনার সাথে নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে হাসিনাকে আবার পুনর্বাসন করবেন, আবার রিএস্টাবলিশ করবেন, বোকা স্বর্গের বসবাস করছেন জেনারেল ওয়াকার। নামাজ কন্যা পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, ধার্মিক আপনি, সৎ পথে থাকুন। কোনো ধরনের